হাওড়ার মন্দিরতলাতে অনুষ্ঠিত হচ্ছে রাজ্যের গ্রুপ ডির ধর্ণা মঞ্চ, আর সেখানেই উপস্থিত হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর শুভেন্দু অধিকারী সেখানে অনেক বক্তব্য রাখেন, বিশেষ করে দুর্নীতি এবং বঞ্চনার প্রতিবাদে তিনি নিজের বক্তব্যকে শানিয়েছেন। এছাড়াও যতটুকু আমরা শুনতে পেরেছি, গতকালকে তিনি অনেক প্রোগ্রাম করেছেন, সমস্ত প্রোগ্রামেই তিনি বিরোধী হিসাবে রাজ্যের শাসক দলকে বিঁধেছেন এবং শাসক দলের প্রতি তিনি ক্ষোভ উগরে দিয়েছেন। এমনটাই কিন্তু আমরা গতকালকের প্রতিচ্ছবি দেখেছি। তিনি গতকালকের প্রোগ্রামে যে মন্তব্যগুলি করেছেন তার কয়েকটি আমরা যতটুকু নির্যাস পেয়েছি, যে তিনি বলেছেন যে দুর্নীতি এবং বঞ্চনা হচ্ছে, রাজ্যে আর চাকরি হবে না। এছাড়াও তিনি বলেছেন যে ইতিমধ্যে অনেক বড় বড় হেভিওয়েট তারা জেলে গিয়েছেন, আরও ভবিষ্যতে অনেকেই যাবেন জেলে, এমনটাই কিন্তু মন্তব্য করেছেন। সেখানে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের প্রসঙ্গও টেনে এনেছেন। অবশ্যই আপনারা সেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনুন। এই দুদিন ব্যাপী মহামান্য উচ্চ আদালতের নির্দেশে যে আপনাদের লাগাতার 48 ঘন্টা ব্যাপী ধর্ণা মঞ্চ, আপনাদের সঠিক পরিকাঠামো এবং অন্যান্য যে আনুষঙ্গিক ব্যবস্থাগুলো লাগে দীর্ঘ সময় ধরে অবস্থান বা ধর্ণা চালিয়ে যেতে, সেই ব্যবস্থাগুলো সম্পূর্ণ না থাকা সত্ত্বেও আপনারা যেভাবে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে মহামান্য উচ্চ আদালত থেকে লড়াই করে আপনাদের অধিকার, সেই অধিকার বলে আপনারা যে ধর্ণা করছেন, আমি তাতে আপনাদের সকলকে প্রথমেই অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। এবং আমি প্রসঙ্গত বলিনি, এটা আমার আপনাদের কাছে আসা নতুন নয়। আপনারা রেড রোডে মা মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে দীর্ঘদিন ধরে প্রায় 800 দিনের কাছাকাছি, 796 দিন, সেই দীর্ঘ সময় কখনো বর্ষা, কখনো শীত, মশা মাছি, সত্যিকারে অত্যন্ত প্রতিকূল কঠিন একটা পরিবেশের মধ্য দিয়ে আপনারা লাগাতার যে ধর্ণা করেছেন, তাতে আমি আপনাদের সঙ্গে মিলিত হয়েছি এর আগে, এবং আমাদের কোন রকম রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া আপনাদের এই আন্দোলনকে পূর্ণ সমর্থন জানিয়েছি। এই রাজ্যের 2,33,27,000 মানুষকে প্রতিনিধিত্ব করা প্রধান বিরোধী দলের বিরোধী দলনেতা হিসেবে। এবং সাথে সাথে আপনারা জানেন যে গত 2 বছর বিধানসভার অধিবেশনে যখনই বলার সুযোগ পেয়েছি, আমি যেমন সরকারি কর্মচারী, পুলিশ কর্মচারীদের কেন্দ্রীয় হারে পেনশনারদের ডিএর কথা বলেছি, যে কটা সংগঠনের জন্য বিধানসভায় রেকর্ড করেছে আমার বক্তব্য, তার মধ্যে আপনারা ছিলেন। আমি আপনাদের কাছে আজকে আবার পুনরায় এই যৌক্তিক দাবিকে সমর্থন করার জন্য উপবিষ্ট হয়েছি এবং অল্প কিছু কথা নিবেদন করব। আমি প্রথমেই গ্রুপ ডি, আমাদের যে সংগঠন WBGDRB 2017 গ্রুপ ডি ওয়েটিং ঐক্য মঞ্চ, তার সমস্ত ভাই বোন এবং যে সমস্ত অ্যাডভোকেটরা আপনাদেরকে সহযোগিতা করছেন বিনা পারিশ্রমিকে, অ্যাডভোকেট কৌস্তব বাগচি সহ, এবং বিভিন্ন জাতীয়তাবাদী কর্মচারী সংগঠন যারা আপনাদের পাশে এসে দাঁড়িয়েছেন, যে সমস্ত সংবাদ মিডিয়া, ইলেকট্রনিক্স, প্রিন্ট, ইউটিউবার, পোর্টাল, সোশ্যাল মিডিয়া, ফ্রিল্যান্স,
পার্সোনাল ফেসবুক এক্স অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রাম থেকে যারা আপনাদের পক্ষে লাগাতার প্রচার করে গেছেন, তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। আমি প্রথমেই এই মঞ্চে ওঠার আগে আপনাদেরকে আমি প্রণাম জানিয়েছি, বয়সের জন্য নয়। আপনাদেরকে ধৈর্য অবিচল থেকে আপনাদের যে একাগ্রতা, আপনাদের যে ত্যাগ, আপনাদের যে সংযমব্রত, আপনাদের যে লড়াই, এই লড়াইকে আমি নতমস্তকে আপনাদের থেকে বয়সে বড় হলেও আমি আপনাদেরকে প্রথমেই প্রণাম নিবেদন করেছি। এই 200 ধর্নায় অবস্থানকারী সত্যাগ্রহীদের সকলের নাম বলতে গেলে অনেকটা সময় যাবে, কিন্তু সব আন্দোলনে কিছু নেতৃত্ব থাকেন, তাদের মেনে নিয়েই আন্দোলন করতে হয়। আমি আশিস খামরুই, প্রতীক সরকার, কাজী আজহার উদ্দিন, সুব্রত দেব প্রধান, সনাতন মাফদার সহ আমার সমস্ত আন্দোলনকারী নেতৃত্বকে আমি অন্তর থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং তারা আন্তরিকতার সঙ্গে আমাকে আমন্ত্রণ করে এখানে আপনাদের কাছে কিছু বলার সুযোগ করে দিয়েছেন, তার জন্য আমি ধন্যবাদ জানাই। আপনাদের প্রথমে আমি পশ্চিমবাংলার চাকরি এবং বেকারত্বের অবস্থা এবং এখানে যিনি আছেন, আপনাদের জয় তো প্রথম হয়ে গেছে। কেন হয়েছে জানেন? মমতা ব্যানার্জির সোম মঙ্গলবার দার্জিলিং এ যাওয়ার কোনো কথা ছিল না। ওখানেও তো আমার লোকজন আছে, সবাই মমতার লোক নয়, আইএস আইপিএসরা আমার লোক আছে, ওর মধ্যে ভর্তি হয়ে আছে। কোনো পরিকল্পনা ছিল না। দার্জিলিং পালিয়েছে আপনাদের ভয়ে, আপনাদের ভয়ে পালিয়েছে, আপনাদের ভয়ে ব্যাগ গুছিয়ে পালিয়েছে। যেদিন কোর্টে অর্ডার হয় সেই দিন সন্ধ্যাবেলা বলেছে আমি এখানে থাকবো না, কারণ ইনি এত মিথ্যা কথা বলেছেন যে মিথ্যা কথা মাপার জন্য কোন ফিতা পৃথিবীতে এখনো পর্যন্ত বেরোয়। তাই আপনাদের কাছে আমার আরেকটা অনুরোধ, কারণ দয়ার জানে আপনারা এখানে ধর্ণা অবস্থান দিচ্ছেন না। ভারতবর্ষে সংবিধানের একটা বড় স্তম্ভ জুডিশিয়ারি, তারা আপনাদের এখানে হায়ার কোর্ট অনুমোদন দিয়েছেন। সেখানে মুখ্য সচিব আপনাদের 5 জন প্রতিনিধির কাছ থেকে ডেপুটেশন নেবেন, আলোচনা করবেন অন বিহাফ অফ দি ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট। পরিষ্কার বলা আছে, যদি মুখ্য সচিব না থাকে ভাইরা অন্য কারোর কাছে ডেপুটেশন দেবেন না। এটা আমি আপনাদের দাদা হিসেবে পরামর্শ দিলাম। আপনারা একদিন জয়যুক্ত হবেন, কোর্টেও হবেন, ব্যবস্থার মধ্য দিয়ে হবেন। গোটা পশ্চিমবঙ্গে একটাও নতুন চাকরি নিয়োগ হবে না। এমনিতে তো ইনি নিয়োগ করতে চান না। আমি ওনার মন্ত্রী ছিলাম 16 থেকে 20, ফাইল নিয়ে গেছিলাম যে মাননীয় ম্যাডাম এই কাজগুলো করা দরকার, ইরিগেশনে, মাইনর ইরিগেশনে, ট্রান্সপোর্টে। বলল শুভেন্দু শুনে রাখো, এই যে কাজগুলো করতে বলেছ, এই যে ফাঁকা পোস্টগুলোকে পাবলিক সার্ভিস কমিশন থেকে নিয়োগ করতে বলেছ, এতে আমার লাভ কি? আমার তো কোনো লাভ হবে না।
একটা গ্রুপ ডি চাকরি দিতে গেলেও তো 25-30 হাজার টাকা লাগে স্টার্টিং এ মিনিমাম। একটা প্রাইমারি টিচার হলো 25-30 হাজার টাকা লাগে। আমি যদি একটা চাকরি দিই 25 হাজার টাকা, ওর বাড়িতে 3 থেকে 4টি ভোট, তাও শিক্ষিত লোক আমাকে দেবে কিনা আমি জানি না, নট শিওর। আর আমি যদি ওই 25 হাজার টাকা 500 টাকা করে 50টা বাড়িতে দিয়ে দিতে পারি, তাহলে 50 গুণিত 4, 200টা ভোট আমার পাক্কা হয়ে গেল। এই হচ্ছে ইনার মানসিকতা। ওবিসি নিয়ে যে কাণ্ডটা করে দিয়েছে, তাতে আর কোন নিয়ম হবে না। ওবিসি, এসসি, এসটি কারা হবেন এটা ভারত সরকার ঠিক করেন। এসসি কমিশনের অনুমোদন নিতে হয়, এসটি কমিশনের অনুমোদন নিতে হয়, ওবিসি কমিশনের অনুমোদন নিতে হয়। ইনি ভোটের জন্য সবাইকে ওবিসি করে দিয়েছেন, কিন্তু অনুমোদন করাননি ওবিসি কমিশনের। তাই কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চ মাননীয় বিচারপতি তপব্রত বন্দ্যোপাধ্যায়, মাননীয় বিচারপতি রাজাশেখর মান্তার বেঞ্চ, মমতা ব্যানার্জি, তপব্রত চক্রবর্তীর বেঞ্চ এবং জাস্টিস রাজাশেখর মান্তার বেঞ্চ ওবিসির তালিকা পশ্চিমবঙ্গে বাতিল করে দিয়েছেন। আমি বাতিল বা পাশের মধ্যে যাচ্ছি না, আমি আপনাদের এই কথাটা বলতে চাই। এই জটিলতাটা মমতা ব্যানার্জি তৈরি করেছেন। তারপরে সুপ্রিম কোর্টে গেছিলেন এই সিঙ্গেল ডিভিশন বেঞ্চের অর্ডারটাকে স্টে করাতে, সুপ্রিম কোর্ট স্টে দেয়নি। তাই আমার নাম করে লিখে রাখুন, আমি 6 মাস ধরে বলছি যে পশ্চিমবঙ্গে যতক্ষণ না এই ওবিসির জট কাটছে একটাও নিয়োগ হবে না। ইনি যেটা করেছেন 6 লক্ষ পার্মানেন্ট পোস্ট তুলেছেন 13.5 বছরে। ইনি কয়েকটা হাতি পুষেন এখন, তার মধ্যে একটা সাদা হাতির নাম হচ্ছে ডক্টর অমিত মিত্র। তিনি যখন অর্থমন্ত্রী ছিলেন, তিনি এখন মুখ্যমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা। যেমন অর্থনৈতিক উপদেষ্টা আরো অনেক উপদেষ্টা আছেন, এরা সব 3 লাখ টাকা করে বেতন পায়। এরা ক্যাবিনেট মন্ত্রীর সমান মর্যাদায় গাড়ি, সিকিউরিটি, বাংলো, পিএ, আরদালি সবকিছু পায়। ইনি 6 লক্ষ পার্মানেন্ট পোস্ট অবলুপ্ত করেছেন। আমি ক্যাবিনেটে প্রতিবাদ করতাম, আর আমাকে ডক্টর অমিত মিত্র বলতো চাকরি দিতে হবে না, এখন গোটা পৃথিবী নাকি কন্ট্রাকচুয়াল হয়ে গেছে। কন্ট্রাকচুয়াল হয়ে গেছে, তাই পার্মানেন্ট চাকরি দেওয়া যাবে না। 6 লক্ষ পোস্ট অবলুপ্ত করেছেন। 7,000 টেম্পোরারি চাকরি দিয়েছেন এই সরকার টাকার বিনিময়ে, নইলে পার্টির ক্যাডার দেখে, নইলে এমএলএ এমপিদের, মন্ত্রীদের আত্মীয় স্বজনকে। এবং তাদের কারো 4,000 টাকা বেতন, কারো 12,000 টাকা সর্বোচ্চ বেতন, মানে ওই হাফ দাড়ি কাটার মতো অবস্থা। এদের কারো নিয়োগপত্র নেই, 6 মাস অন্তর রিনিউয়াল করেন। তার কারণ এদেরকে দিয়ে নির্বাচনটা করতে হয়। যদি এদেরকে পার্মানেন্ট বা কনসালটেন্ট পে করে দেওয়া হয় বা একদম অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেওয়া হয়, 6 মাস অন্তর রিনিউয়াল না হয়, তাহলে এরা কেউ মিছিল মিটিংকে হাঁটবে না এবং ভোট লুটেও অংশগ্রহণ করবে না। এই হচ্ছে রাজ্যের অবস্থা। আমি বামেদের বিরোধিতা করেছি। বামেদের তাড়ানোর ক্ষেত্রে
অন্য অনেকের সাথে আমারও একটা বড় ভূমিকা নন্দীগ্রামে ছিল। আমি লক্ষণ শেঠের মতো সিপিএম এর নেতাকে হারিয়েছি, যেমন 2021-এ মমতা ব্যানার্জিকেও হারিয়েছি। আমাকে হারাতে গেছিলেন, উনি হেরে বাড়ি চলে এসেছেন। ব্যাক টু দি প্যাভিলিয়ন। আর আপনাদের জন্য নয়, প্রচুর মানুষ চারিদিকে দাঁড়িয়ে গেছেন। প্রশাসনের লোকেরাও আমার কথা শুনছেন, কারণ এদের দেহ আছে মমতার সঙ্গে, হৃদয়টা আছে আমাদের সঙ্গে। এরাও পরিত্রাণ চান। আমি আপনাদেরকে আশ্বস্ত করছি, 26 সালে আমি যাকে নন্দীগ্রামে হারিয়েছি তাকে আমি প্রাক্তন মুখ্যমন্ত্রী করব, আর ওর ভাইপোকে জেলে পাঠাবো। আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, আমার কথা রেকর্ড করে রাখুন। 15 মাস টাইম চাইছি। আর আমি যে কথা বলছিলাম, কোথাও কোনো চাকরি বাকরির গল্প নেই, শেষ করেছে বাংলাকে বামেরা। 51টা কর্ম বিনিয়োগ কেন্দ্র করেছিল। চাকরি দিন আর নাই দিন, নামটা গিয়ে লিখাতে পারতেন 8 পাস হলে। এই মুখ্যমন্ত্রী বেকার বিরোধী মুখ্যমন্ত্রী, মেধা বিরোধী মুখ্যমন্ত্রী, শিল্প তাড়ানো মুখ্যমন্ত্রী, পশ্চিম বাংলায় 51টা কর্ম বিনিয়োগ কেন্দ্রে তালা চাবি লাগিয়েছেন। এখন আনএমপ্লয়েড ইউথরা এডুকেটেড, নাম লিখানোর ঠিকানাটাও খুঁজে পান না। এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম করে 1 লক্ষ লোকের নাম উঠেছিল। 1500 টাকা যুবশ্রীর ভাতার কথা বলেছিল। খোঁজ নিয়ে দেখুন, গত 1 বছর যুবশ্রীর ভাতা বন্ধ। এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম তোলা যায় না। এই হচ্ছে পশ্চিম বাংলার অ্যাকচুয়াল অবস্থা। আমি আপনাদের গ্রুপ ডির এই আন্দোলনের অতীতটা একটু জানি বলেই বলছি, কারণ আমার সঙ্গে ধর্ণা মঞ্চে যেমন মাতঙ্গিনী হাজরার মূর্তির নিচে আপনাদের দেখা হয়েছে, তেমনি আশিস সহ আপনাদের ভাই বন্ধুদের সঙ্গে, কখনো কৌস্তব বাগচির সঙ্গে, কখনো ভাস্কর ঘোষের সঙ্গে আমার অফিসে একাধিকবার আপনাদের অনেক মিটিং হয়েছে। আপনারা জানেন 2016 সাল নির্বাচন আসন্ন। একদিকে বাম কংগ্রেস জোট, বিজেপি আলাদা, বাম কংগ্রেস জোট আলাদা, তারা পরিবর্তন চান। অন্যদিকে মমতা ব্যানার্জিকে ক্ষমতায় আসতে হবে। তিনি ঘোষণা করলেন যে 60,000 গ্রুপ ডি আমার হাতে রেডি করা আছে। আমি ভোটে জেতার পরে এই 60,000 নিয়োগ করব গ্রুপ ডিতে, এবং নির্বাচন হয়ে গেল, উনি জিতলেন, মন্ত্রিসভা তৈরি হলো, ঘোষণা হলো 6,000 গ্রুপ ডি নেওয়া হবে। প্রশ্ন উঠল বাকি 54,000 কবে হবে? উনি বললেন যে ধীরে ধীরে আরো 54,000 হবে। এবারে এই 6,000-এর জন্য কত আবেদন করলে ভাবতে পারেন? এখানে যারা আছে না, এরা মাস্টার আছে, মাস্টার ডিগ্রি, এরা অনার্স গ্রাজুয়েট আছে, এরা বিএড পাস আছে, এরা প্লেন গ্রাজুয়েট আছে, এইচএস মাধ্যমিক তো আছেই। প্রত্যেকটা ছেলে কম্পিউটার জানে, এবং এরা মেধাযুক্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত এবং গ্রামের অধিকাংশই কৃষক পরিবার থেকে উঠে আসা। এদের বাবা মারা অনেক কষ্ট করে এদের পড়াশোনা করিয়েছেন। এরা অনেক কষ্ট করে নিজের যে লুক্কায়িত প্রতিভাকে এরা বিকশিত করেছে। এরা কেউ ফাঁকা খাতা দিয়ে পরীক্ষায় পাস করেনি। অত্যন্ত কৃতি এই ছাত্র মানে আমাদের বেকার বন্ধুরা। কতজন আবেদন করলেন? 24,63,000 বেকার। পোস্টের সংখ্যা কত? 6,000।
লিখিত পরীক্ষার পরে 18,000কে ইন্টারভিউতে ডাকা হলো। সেখান থেকে 5,422কে নিয়োগ করা হলো। নিয়োগ যখন হলো আপনারা ভাবলেন যে গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড এই নিয়োগ করেছে, এই নিয়োগ করার কথা স্টাফ রিক্রুটমেন্ট বোর্ডে অথবা পাবলিক সার্ভিস কমিশনের আলাদা করে সল্টলেকে অফিস করে অতনুকু পুরকায়স্থ বলে একজন স্থাবক WBCS পার্থ চ্যাটার্জির মতো স্থাবক মন্ত্রী এই অতনুকু পুরকায়স্থকে দিয়ে একটা কমিটি বানিয়ে একটা ইন্টারভিউ করা হলো। আমরা তখন আপনারা বুঝেছিলেন পরে পার্থ চ্যাটার্জির বাড়ি থেকে যে সিটার লিস্ট সিবিআই উদ্ধার করেছে, ইডি উদ্ধার করেছে, তাতে দেখবেন আপনাদের তালিকার এই 5,422-এর তালিকার সিটিটাও পার্থ চ্যাটার্জির বাড়ি থেকে ইডি নিয়ে এসছে। আপনারা বুঝে নিন যে এই চাকরিগুলো এই মোটা পার্থ 150 কেজি যার ওজন, মেয়ের থেকে ছোট বয়সী অপার সঙ্গে 51 কোটি টাকা সহ যিনি ধরা পড়ে এখন জেলে আছেন, সেই মোটা পার্থর বাড়ি থেকে গ্রুপ ডির আপনাদের তালিকা পাওয়া যায়। তাহলে বুঝতে পারছেন নিয়োগ কিভাবে হয়েছে। খালি থাকলো 578টি পদ। এই ওয়েটিং লিস্টে যে ছেলেমেয়েরা তারা এখনো পর্যন্ত কোনো কল পায়নি, তাই আপনারা এই লড়াই চালাচ্ছেন। একদিকে আইনি লড়াই, অন্যদিকে আপনাদের এখানে ধর্ণা অবস্থান। আমি রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে বলবো যে আসুন পশ্চিমবাংলার সমস্ত বঞ্চিত বেকাররা, যার সংখ্যা বাবা বলে যখন 1 কোটি ছিল এখন সংখ্যা 2 কোটি হয়েছে। বাবা বলে রাজ্য ছেড়ে বাইরে কাজে গেছিলেন 5,20,000 জন, এখন রাজ্য ছেড়ে বাইরে কাজ করেন 55 লক্ষ জন। বাবা বলে ঋণের বোঝা ছিল 2 লক্ষ কোটি টাকা, আর এই ভিসি এখন ঋণের বোঝা করেছে 7 লক্ষ কোটি টাকা। পশ্চিমবঙ্গ ধ্বংস। রাতে ঘুমান, দিনে ঘুমাবেন না। পতাকা সরিয়ে দরকার হলে জনবাদন তৈরি হন। এই লড়াইটাকে প্রয়োজন হলে আর নয়, ধৈর্যের সীমা আছে, সংঘাতে নিয়ে যেতে হবে, প্রতিরোধে নিয়ে যেতে হবে, দাবি আদায় করতে হবে। আপনারা জানেন আরজিকরের ঘটনার পরে ছাত্র সমাজ জাতীয় পতাকা নিয়ে নবান্ন অভিযান ডেকেছিল 27 আগস্ট। এই মুখ্যমন্ত্রী ভয় পেয়ে গেছিলেন। সকাল 9টার মধ্যে হাজার হাজার পুলিশ বেষ্টনী করে ডিজিকে সাথে নিয়ে এখানে লুকিয়ে বসেছিলেন এবং সব মন্ত্রীকে ডেকে নিয়েছিলেন। সেদিন চাইলে জনগণ ওই 14 তলাতে উঠে চেয়ারটা নিয়ে নদীতে ছড়ে ফেলে দিতে পারত। শরৎ চ্যাটার্জি রোড হয়ে নবান্নর কেটেও হাওড়ার লোকেরা ঢুকে পড়েছিল। আমি আপনাদের বলবো আমরা পরিকল্পনা নিয়েছি, কারণ বিরোধী দলনেতা মানে কোন একটা রাজনৈতিক দলকে প্রতিনিধিত্ব করে না। বিরোধী দলনেতা মানে এই সরকার, এই সরকারি দলের দ্বারা যারাই অত্যাচারিত হবে তাদের পাশে দাঁড়িয়ে তাদের কথা বিধানসভার ভিতরে রাস্তায় তুলে ধরার দায়িত্বটা হলো প্রকৃত বিরোধী দলনেতার কাজ। আমি সেই কাজটা নিষ্ঠার সঙ্গে করছি। 2021 সালে বকটুইতে যখন মুসলিম মহিলাদের পোড়ানো হয় সেদিন মমতা ব্যানার্জি আগে যায়নি, আমি আগে পৌঁছেছি 55 জন এমএলএ নিয়ে। মগরাহাটে পঞ্চায়েত নির্বাচনে সিপিএম ISF এর সমর্থন করেছিল বলে
40টি মুসলিম পরিবারের গাড়ি লুট করেছিল ওরা। আমি সেদিন তাদের পাশে গিয়ে পৌঁছেছিলাম। এটাই বিরোধী দল নেতার কাজ। বিরোধী দল নেতা সেই কাজটা করে। আমি আপনাদের বলছি, জোটবাদন তৈরি হয়, এই লড়াই আরো তীব্র করতে হবে, সংঘাতের জায়গায় যেতে হবে। জানুয়ারি মাসে আমরা গুছিয়ে নেব। মাধ্যমিক পরীক্ষার আগে লং মার্চ হবে বড় করে। অন্তত লক্ষ লক্ষ বেকার যুবক যুবতী এই নবান্নর দিকে লং মার্চ করবে। চাকরি দাও নইলে নবান্ন ছাড়ো, একটাই আওয়াজ হবে, চাকরি দাও নইলে নবান্ন ছাড়ো। সেই দিন জাতীয় পতাকা নিয়ে আমরা রাজ্যের বেকারদের সংঘবদ্ধ করব। আপনারা পুলিশ বাবা পার করেগা, কিচ্ছু করতে পারবেন না। আপনাদের এখনো সময় আছে। আপনারা অভিজিৎ মন্ডল টালা থানার ওসি গ্রেফতার হওয়ার পরেও যদি আপনাদের ঘুম না ভাঙে, মমতা তার ভাইকে কোন পুলিশকে বাঁচাতে পারবে না। আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলে গেলাম। সঞ্জয় রায় প্রিজন ভ্যান থেকে বলছে যে বিনীত গোয়েল এগুলো করেছে। শুনে রাখুন, এখানকার পুলিশের লোকেরা বিনীত গোয়েলকে বাঁচাতে আপনাদের মমতা পারবে না। আপনি নিশ্চিন্ত থাকুন, আপনাদের সঙ্গে আমি ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকবো। বাকিটা আশিসরা, আমার সরকার ভাইরা, আজার ভাইরা এরা জানে। একেবারে বিনা শর্তে আছি। 25 তারিখ থেকে বিধানসভা খুলবে। আবার আপনাদের জন্য অন দ্য ফ্লোর অফ দি হাউস আমি আমার আওয়াজ তুলব প্রত্যেক ভাইদের পক্ষে। ভারত মাতা কি सामने क्या है मोबाइल लाना भाई, सामने क्या है मोबाइल लाना, मोबाइल लाना भाई, हाथ पीछे, भाई हाथ पीछे, আমি জায়গা করে আছি, সাপোর্ট দিয়ে আছি, আমি তো জায়গা করে আছি, সাপোর্ট পেয়ে আছি, আমি আমাদের দুটো গাড়ি দাঁড়িয়ে আছে, আমার মোবাইল পড়ে হয়ে আছে। রাজীব কুমার আইটি সেক্রেটারি প্লিজ রিজাইন। এবং আপনারা শুনে রাখুন, ওয়েবেলের ব্যবস্থা কোটি কোটি টাকা যদি বলেন 7,000 কি হবে, কিন্তু আমি ওনার সহযোগী অমিত মিত্র বলেছিলেন প্রত্যেকটা ক্যাবিনেট মিটিংয়ে পার্মানেন্ট পোস্ট আবেদন করতে। আমি যখন জিজ্ঞেস করতে দিতাম তখন বলতেন যে না, এখন সব কন্ট্রাক্টে 6 লক্ষ পার্মানেন্ট পোস্ট আবেদন হয়েছে। পশ্চিমবঙ্গের মানুষকে বলবো, মাতার কাছ থেকে বেরিয়ে আসুন। এই রাজ্য গোটা পৃথিবীকে শিক্ষা দেয়, এত ভালো শিক্ষা বাঙালিদের মতো অন্য কারণ। বিদ্যাসাগরের মাটি, রাধা বিনোদ নাথরা
ডক্টর মণিলাল ভৌমিকরা ইউরোপ কাঁপাচ্ছে, এতগুলো নোবেল পুরস্কার এসেছে, সমস্ত শ্রেণী বলুন আঞ্চলিক বলুন, সমস্ত পশ্চিমবাংলায় বাঙালি নেতা এই সরকার শেষ করে একদম খতম। কোটির বেশি বেকার, কর্মবিনিয়োগ কেন্দ্র বন্ধ, মানে আপনার এমপ্লয়মেন্ট ব্যাংক যুবকদের ভাতা কেউ পায়। এই সরকার যে স্কিমগুলো বন্ধ করেছে তার মধ্যে উদ্যোগরা সব আমরা মিলে প্রস্তুতি নিচ্ছি, গ্রুপটির সংগঠন সহ সমস্ত যোগ্য চাকরি সংগঠন ঐক্যবদ্ধভাবে জাতীয় পতাকা নিয়ে আমরা একটা পোর্টাল বের করেছি, আর তারপরে আমরা বড় লং মার্চের পরিকল্পনা নিচ্ছি। চাকরি দিন নইলে সামান্য চেয়ার ছেড়ে, এটা বেকার যুবক যুবতীরাই করবে। আমি অ্যাজ এ লিডার অফ অপোজিশন এদের মেন্টার হিসেবে সহযোগিতা করব, এবং আমার যে দল সে দলের স্ট্যান্ড তো ক্লিয়ার। যে কোনো অরাজনৈতিক আন্দোলন যদি অধিগ্রাহ্য দাবিতে কেউ করে, পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টি সেখানে তার কর্মী সমর্থকদের অংশগ্রহণ করতে হবে। এই কাজটা অন্য রাজনৈতিক দল যারা তথাকথিত এই সরকারের পরিবর্তন তাদেরও করা উচিত। পতাকা ছাড়া আমরা তো নাগরিক তো যে কোনো চুক্তিগ্রাহ্য ইস্যু নিয়ে লড়তে পারে। আমি যখন পতাকা নিয়ে লড়বো তখন আমি পতাকা নিয়ে যখন মিছিল হবে তখন মোহাম্মদ সেলিম সাহেব সিপি, অজিত চৌধুরী, আমি সুকান্ত বাবুরা পতাকা ছাড়া যখন আসি তখন তো আমরা নাগরিক, আমরা তো এই ভূমিকা পালন করি। এবং বিরোধী দলনেতা মানে এই রাজ্যের সমস্ত সরকারের দ্বারা, সরকারি দলের দ্বারা যারা টর্চার ভিকটিম তাদের পাশে দাঁড়ানো। সে কাজটা প্রথম দিন থেকে আমি মাতঙ্গিনী হাজরার মূর্তির নিচে 2-3 বার গেছি। এই আশিস ভাই এবং এদের টিমের সঙ্গে সল্টলেকে এবং নিজাম প্যালেসে আমার অফিস বস্তর প্রার্থী মানুষ হোসেনের উপস্থিতি এবং ড্যামার স্ট্রিটের মিছিলে আমি হেঁটেছি। এবং আজকেও যে বক্তৃতা করলাম তাতে আমার যে রাজনৈতিক মত পথ তার প্রকাশ আমি ঘটাই। আমি এই আন্দোলনের মর্যাদা এবং তাদের লক্ষ্যকে সমর্থন করতে, এবং পশ্চিমবঙ্গে এটা তো সত্যিই যে গত লোকসভা ভোটে মমতা ব্যানার্জি ভোট পেয়েছেন 45.67, অর্থাৎ রাজ্যের 54% মানুষ এই সরকারের বিরোধী। আমরা দ্বিধা বিভক্ত বলেই এই অন্যায়টা হচ্ছে। আমরা যদি ঐক্যবদ্ধ, মানে জনগণ যদি ঐক্যবদ্ধ হয় তাহলে এটা হতে পারে না। এবং আমি বলেছি প্রত্যেক রাজনৈতিক দলের আইডিওলজি আছে। তেল আর জল যেমন মেলে না, তেমনি বাহামার বিজেপি কখনো মিলতে পারে না, আইডিওলজিটা পারে। একটা পশ্চিমবঙ্গের নিরিখে আমরা তো সবাই বলতে পারি মমতা শুড স্টেপ ডাউন, নো ভোট টু মমতা। এই দুটো কথার মধ্যে তো কোনো রাজনীতি নেই। এবারে পিপল উইল ডিসাইড কে ফরমেটেবল এবং ট্রাস্টেবল অল্টারনেটিভ, এটা জনগণের উপর ছেড়ে যাবে। এটা আমার, আমি এটার সঙ্গে আছি। চুক্তিগ্রাহ্য দাবি বিধানসভা খুললে আলাদা করে, আমি 10টা সংগঠন নিয়ে বারে বারে বলেছি, আমি আলাদা করে মুক্তির জন্য এবারের বিধানসভায় মুলতবি প্রস্তাব আমরা জমা দেব। এদের জন্য আমি অন্তত এদের দাদা বা বন্ধু হিসাবে এইটুকু কাজ করতে পারবো, এইটা আমার কাছে। আর একটা পরামর্শ আশিস ভাইদের বা ভাইদের দিয়ে গেলাম, হাইকোর্টের ক্লিয়ার অর্ডার আছে, চিফ সেক্রেটারি ডেপুটেশন নেবেন। চিফ সেক্রেটারি যদি ডেপুটেশন না নেন তাহলে এরা যেন অন্য কাউকে ডেপুটেশন না দেন, এটা আমার পরামর্শ।
নট ডিসিশন, ডিসিশনটা ওদের নিতে হবে। আর সেকেন্ড হচ্ছে এদের জয় হয়ে গেছে, মমতা ব্যানার্জি দার্জিলিং যাওয়ার কোনো কথা ছিল না, মমতা পালিয়েছে, এদের মুখামুখি হতে পারবে না বলে মমতা দার্জিলিং